গুড আফটারনুন ক্লাস, আমি সন্তু। তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসেলেনিয়াসের এক্সামটা আসতে চলেছে, তার জন্য আজ ম্যাথের উপর থেকে 20 নাম্বার ক্লাস প্রোভাইড করা হচ্ছে। তো এর আগে অলরেডি ম্যাথের উপর থেকে আমরা 19টা ক্লাস কভার করে নিয়েছি। যদি সেই ক্লাসগুলো না দেখে থাকো, ওপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে কিন্তু প্রিভিয়াস ক্লাসের প্লেলিস্টের লিঙ্ক প্রোভাইড করা আছে। সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস যে ক্লাসগুলো অলরেডি হয়ে গেছে সেই ক্লাসগুলো পরপর করে নিতে পারবে। ক্লাসের শুরুতে প্রত্যেককে বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে, তাহলে কিন্তু তোমাদের এক্সামের জন্য ক্লাসটা বেনিফিট পাবে। এবং যে কোশ্চেনগুলো তোমাদের ক্লাসে থাকছে, সেই ক্লাস শেষ হওয়ার পর প্রতিটা কোশ্চেন 3 থেকে 4 বার কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে। এবং এর পাশাপাশি প্রথম দিকে যে ক্লাসগুলো হয়ে গিয়েছিল সেগুলো কিন্তু অবশ্যই বাড়িতে রেগুলার বেসিসে, রেগুলার না হোক 3 দিন 4 দিন অন্তর, বা একটা রুটিন করে নাও 1 সপ্তাহ অন্তর বা 10 দিন অন্তর, কিন্তু সেগুলো কিন্তু তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। তো শুরু করছি 20 নাম্বার ম্যাথের উপর থেকে ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো, 3 পূর্ণ 1-এর 3, 2 পূর্ণ 1-এর 2 1, আর 6 পূর্ণ 1-এর 6 এর বৃহত্তম, এর মধ্যে বৃহত্তম সংখ্যা কোনটা? তো যখনই এরকম ধরনের সংখ্যা থাকবে, যাই থাকুক না কেন, তো এখানে পাওয়ারে কি আছে দেখো, পাওয়ারে আছে 1-এর 3, পাওয়ারে আছে 1-এর 2, পাওয়ারে 1-এর মাথায় কিছু নেই মানে 1 আছে, আর 6-এর পাওয়ারে আছে 1-এর 6। তো পাওয়ারে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো লসাগু বার করো। 3, 2 আর 6। তো 3, 2 আর 6 এর লসাগু 6ই হবে। এখান থেকে বার করেই দেখাচ্ছি। 3 1-এ 3, 2, 3 2-এ 6, আর এখান থেকে 2 এ যাচ্ছে 1 1 1। তাহলে এলসিএম কত পেলে? এলসিএম পেলে 6। তো 6 যে লসাগুটা পেলে, সেই 6 লসাগুটা প্রত্যেকের সাথে গুণ করো। অর্থাৎ 3-এর পাওয়ার আছে কত? 1-এর 3, এর সাথে গুণ করে দাও 6। তারপরে দেখো আছে 2-এর পাওয়ার কত? 1-এর 2, এর সাথে গুণ করো 6। তারপরের সংখ্যা আছে দেখো 1, এর পাওয়ারও 6 গুণ করো। আর তারপরে আছে কত? 6, তার পাওয়ার 1-এর 6 এর সাথে 6 গুণ করো। গুণ করার পরে দেখো এখান থেকে কাটাকুটি যাচ্ছে। 3 দিয়ে কাটলে এখানে হচ্ছে 2, 2 দিয়ে কাটলে এখানে হচ্ছে 3, আর এখানে 6 আর 6 কেটে যাচ্ছে। তাহলে এখানে থাকছে দেখো 3-এর স্কোয়ার, এখান থেকে থাকছে দেখো 2-এর কিউব। 1-এর পাওয়ার যাই হোক না কেন একই হবে, আর এখান থেকে থাকছে 6-এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে, মানে 6-এর পাওয়ার হলো 1। তো 3-এর স্কোয়ার মানে কত পেলে? 9। 2-এর কিউব মানে কত? 8। 1-এর মাথায় কিছু নেই মানে একই হবে, আর 6-এর পাওয়ার 1 মানে 6ই হবে। তাহলে এর মধ্যে বৃহত্তম সংখ্যা কোনটা? আশা করি দেখে বুঝতে পারছো, এর মধ্যে বৃহত্তম সংখ্যা হলো 9। তাহলে 9টা কার জন্য এসছে? 3-এর পাওয়ার 1-এর 3-এর জন্য কিন্তু 9 এসছে। তাহলে বড় সংখ্যা কোনটা? 3-এর পাওয়ার 1-এর 3, অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। যদি ক্ষুদ্রতম জানতে চাইতো তখন অ্যান্সার কি হতো? ক্ষুদ্রতম জানতে চাইলে তখন অ্যান্সার হতো 1। 1 কি? 1 হলো ক্ষুদ্রতম সংখ্যা। বা এইভাবে বার করে বলতে পারে যে বড় থেকে ছোট হিসাবে সাজাও, বা ছোট থেকে বড় হিসাবে সাজাও, যা বলবে এখান থেকে তোমরা অ্যান্সার করতে পারবে। চলে আসো পরের কোশ্চেন। পরের কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এটা কিন্তু কোশ্চেনটা মাথায় রাখবে। এখানে বলেছে যে দুটো সংখ্যার গসাগু 8। আমি একটু বুঝিয়ে বলে দেবো। দুটো সংখ্যার গসাগু 8, নিচের কোন সংখ্যাটা দুটির লসাগু হতে পারে না? তো দুটো সংখ্যার গসাগু যদি 8 হয়, তাহলে 8 কিন্তু সেই সংখ্যার অবভিয়াসলি মাল্টিপল হবে। তো 24 কিন্তু 8-এর মাল্টিপল, কারণ 24কে আমি 8 ইন্টু 3 আকারে লিখতে পারি। 48ও হলো 8-এর মাল্টিপল, কারণ 8 ইন্টু 6 আকারে লিখতে পারি। 56ও হলো 8-এর মাল্টিপল, 8 ইন্টু 7 আকারে লিখতে পারি। কিন্তু 60কে কিন্তু আমি 8-এর গুণিতক আকারে লিখতে পারি না। 60কে উৎপাদকে বিশ্লেষণ করো। এখান থেকে 2 দিয়ে ভাঙলে হবে 30, 2 দিয়ে ভাঙলে হবে কত? 15, আর 3 দিয়ে ভাঙলে হবে কত? 5। তো এখানে কত আসছে? এখানে 2 দুগুণ 4 আসছে, আরেকটা 2 নেই। তো এখানে অ্যান্সার হয়ে যাবে কি? অ্যান্সার হয়ে যাবে 60। কারণ 60 কিন্তু 8-এর মাল্টিপল না। কারণ গসাগু 8 বলেছে মানে সেই সংখ্যার মধ্যে 8 কিন্তু অবশ্যই থাকবে, অর্থাৎ সেই সংখ্যাটা 8-এর মাল্টিপল হবে। তো 8-এর মাল্টিপল 9 কোনটা সেটাই খুঁজতে হবে এখানে। 8-এর মাল্টিপল 9 হলো 60। তো অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার। চলে আসো পরবর্তী কোশ্চেন, ইজি কোশ্চেন, সরল করতে হবে এখানে। এখানে বলেছে দেখো, এখানেও সেই মানে সরল, যখন এই টাইপের সরল থাকবে
আর তোমরা কিন্তু সবসময় ছোটভাবে করবে, পুরোটা পাতানোর দরকার নেই, যেটুকু রিকোয়ার্ড সেইটুকু, মানে এইটুকু দরকার, ফার্স্টে এইটুকু সরল করো। তো 3 প্লাস 4-এর পাঁচ, এখানে এখান থেকে ভগ্নাংশে আসছে কত 5, মানে লসাগু আসছে 5, তো এখান থেকে হবে কত 3 5 15, আর এখানে থাকছে 4। তো এখান থেকে এইটুকুর ভ্যালু পেয়ে গেলে কত 19/5, এইটুকুর ভ্যালু পেয়ে গেলে তারপরে দেখো ওপরে আছে কি, ওপরে আছে 2, অর্থাৎ 2 বাই কত 19/5। তো উল্টে গেলে কত হবে, উল্টে গেলে হবে 2 × 5/19, মানে 10/19। তো 10/19 আমরা এবার এইটুকু পার্টে চলে আসলাম, এইটুকু পার্টের ভ্যালু বের করে নিলাম 10/19। তার আগে কি আছে, 1 আছে, তো 1 + 10/19 যোগ করলে কত হচ্ছে, লসাগু 19, তো এখানে 19 আর 10 যোগ করলে হচ্ছে 29, তো 29/19। তাহলে এখন আমরা পেয়ে গেলাম কতটা ভ্যালু, আমরা পেয়ে গেলাম এই ভ্যালুটুকু আমরা পেয়ে গেলাম। এবার আছে 1 তো 1/29/19 মানে আবার উল্টে যাবে, মানে ওপরে 19 চলে আসবে, নিচে চলে আসবে 29, আর আগে আছে 1 যোগ, তো +1, 19/29। তো এখান থেকে এটাকে সমাধান করলে 29 লসাগু, তো 29 + 19 যোগ করলে কত হবে 39, 39, 49, তার থেকে 1 কম মানে 48, 48/29 এর কিন্তু সঠিক অ্যান্সার হবে, যেটা আছে দেখো অপশন নাম্বার সি তে। তো অপশন নাম্বার সি এর কিন্তু কারেক্ট অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন, √3 + √2 √3 - √2 এর বর্গমূল কত। তো ফার্স্টে আমরা করণী নিরসন করব। তো এখানে আছে √3 + √2 বাই নিচে আছে √3 - √2। তো ওপরে নিচে আমি যদি √3 + √2 দ্বারা আবারও গুণ করি, তার মানে আলটিমেট আমি কিন্তু কিছুই গুণ করছি না। এবার দেখো ওপরে কি হচ্ছে, ওপরে হয়ে যাচ্ছে √3 + √2 এর হয়ে যাচ্ছে ওপরে a স্কয়ার, আর নিচে দেখো a - b × a + b, মানে a স্কয়ার - b স্কয়ার আসবে, অর্থাৎ √3 এর a স্কয়ার মাইনাস √2 এর কি আসছে a স্কয়ার। তো এখানে ওপরে থাকছে √3 + √2 এর হোল স্কয়ার, বাই নিচে আসছে √3 এর স্কয়ার মানে 3, আর 2 এর √2 এর স্কয়ার মানে 2। তো 3 - 2 মানে একই হবে, মানে নিচে কিছু থাকছে না, এক থাকা মানে কিছুই নেই। তো √3 + √2 এর হোল স্কয়ার থেকে গেল। তো এইটুকুর ভ্যালু আমরা পেয়ে গেলাম। এবার দেখো কোশ্চেন এখানে কি বলেছে, এর বর্গমূল নির্ণয় করতে বলেছে। তো বর্গমূল নির্ণয় করতে বলেছে বলতে যেটা আমরা পেলাম তার বর্গমূল নির্ণয় করো, অর্থাৎ বর্গমূলের মধ্যে √3 + √2 এর হোল স্কয়ার। তো a স্কয়ার আর বর্গমূল এখান থেকে চলে গেল, কারণ বর্গমূল করলে স্কয়ার উড়ে যাচ্ছে, উড়ে গেলে এখান থেকে পেয়ে যাচ্ছ অ্যান্সার √3 + √2। কোন অপশনে আছে, আছে অপশন এ তে। তো অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন, একটি নৌকায় বসে থাকা 5 জন ব্যক্তির গড় ওজন বলে দিয়েছে কত 38 কেজি। ওই 5 জন ব্যক্তি সহ নৌকার গড় ওজন বলেছে আবার 52 কেজি। নৌকাটার ওজন কত কেজি হবে? ইজি কোশ্চেন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে ফার্স্টে নৌকায় যারা 5 জন যাত্রী বসেছিল, নৌকায় এই যে 5 জন যাত্রী বসে আছে, 5 জন যাত্রীর মোট ওজন বার করো। তো 5 জন যাত্রীর মোট ওজন 5 × 38, 5 × 38 গুণ করলে কত হচ্ছে ৫০টা 40, 4 3 5 15, আর 4 190 কেজি হচ্ছে 5 জন যাত্রীর মোট ওজন। এবার দেখো তার পরের লাইনে বলেছে নৌকা সমেত সেই 5 জন যাত্রীর গড় ওজন কত বলেছে 52 কেজি। তো নৌকা সহ 5 জনের মোট ওজন, গড় ওজন বলে দিয়েছে, তাহলে মোট ওজন পেয়ে যাবে। তো মোট ওজন কত হবে 52 × 5 জন ব্যক্তি, আরেকজন হলো নৌকা, তাহলে টোটাল হলো 6 জন। তো এর সাথে 6 গুণ করব, অনেকে কি করবে এর সাথে 5 গুণ করবে, অ্যান্সার কিন্তু হয়ে যাবে ভুল। তো এখানে 6টা প্রোডাক্ট হচ্ছে, কারণ 5 জন ব্যক্তি ছিল, আরেকজন হলো নৌকা, তো হয়ে গেল 6 জন। গুণ করো 6 × 2 = 12, 2 হাতে 1 5 × 30 আর 1 31। তো 312 কেজি হলো নৌকা সমেত
5 জনের মোট ওজন। তাহলে এখান থেকে নৌকার ওজন পেয়ে যাবে। তো নৌকার ওজন কিভাবে পাবে? নৌকা সমেত যে মোট ওজন 312 কেজি, তার থেকে 5 জনের ওজন বিয়োগ করে দাও, অর্থাৎ 190 কেজি বিয়োগ করে দাও, পেয়ে যাবে নৌকার ওজন কত। তো এখান থেকে বিয়োগ করলে পাচ্ছ 2, এখান থেকে 11 থেকে 9 বাদ দিলে থাকছে 2, হাতে 1, 1 1 2, মানে 122 কেজি হবে নৌকার ওজন, যেটা আছে দেখো অপশন নাম্বার বি তে। অপশন বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। আচ্ছা, তোমাদের এখানে একটা ছোট ইনফরমেশন প্রোভাইড করা আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা হলো পিএসসি মিসলেনিয়াস এবং পিএসসি ক্লার্কশিপ স্পেশাল ম্যাথের ক্লাস। এছাড়া এখানে যে এক্সামগুলোর নাম তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, প্রত্যেকটা এক্সামের জন্য সিলেবাস ওয়াইজ, প্রতিটা সিলেবাস ওয়াইজ কিন্তু সম্পূর্ণ ফ্রিতে লাইভ ক্লাস প্রোভাইড করা হয় এই চ্যানেলে। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাসটা থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং তোমরা পরবর্তীতে ক্লাসগুলো রেকর্ডেড ফরম্যাটে দেখে নিতে পারবে। এছাড়া এই প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের কিন্তু আলাদাভাবে হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার একটাই বেনিফিট, যে কখন কোন ক্লাস থাকছে, ক্লাসের রুটিন প্রোভাইড করা, বা ক্লাসের লিঙ্কগুলো প্রোভাইড করা, বা এক্সাম ওরিয়েন্টেড যাবতীয় সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন, কবে কোন এক্সামের নোটিফিকেশন বার হচ্ছে, বা কবে ফর্ম ফিল আপ চলছে, বা অ্যাডমিট কার্ড কবে প্রকাশিত হচ্ছে, রেজাল্ট কবে প্রকাশিত হচ্ছে, সব কিছুই কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপ ব্যাচে জানানো হয়। তো হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার জন্য নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ 9933434203, এই নাম্বারে আমাদেরকে ইনফর্ম করো, তাহলে তোমাদেরকে নির্দিষ্ট ব্যাচে কিন্তু অ্যাড করিয়ে নেওয়া হবে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী, এবং সেখান থেকে তোমাদের প্রপার গাইড করা হবে। এছাড়া এখানে আরো একটা ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই প্রত্যেকটা এক্সামের জন্য তোমরা জিকে জিএস এর ক্লাস পেয়ে যাবে, কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস পেয়ে যাবে, রিজনিং এর ক্লাস পেয়ে যাবে, অ্যান্ড ইংলিশের ক্লাস পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে এই চ্যানেল থেকে। এর পাশাপাশি ম্যাথের টার্গেট ব্যাচ অনলি ফর তোমাদের পিএসসি মিসলেনিয়াস এবং পিএসসি ক্লার্কশিপ এক্সামের জন্য ম্যাথের টার্গেট ব্যাচটা তোমরা পেয়ে যাবে এই চ্যানেল থেকে। এছাড়া যাবতীয় সমস্ত এক্সামের জন্য ম্যাথের যে ক্লাসটা সেটা আমাদের প্রোভাইড করা হচ্ছে আমাদেরই নতুন একটা চ্যানেলের নাম হলো ম্যাথস বাই সন্তু স্যার। এই চ্যানেলের লিংক আমাদের এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যেহেতু চ্যানেলটা নতুন সেহেতু তোমাদের খুঁজে পেতে হয়তো অসুবিধা হতে পারে, তাই চ্যানেলের লিংক তোমাদের এই ক্লাসের ডেসক্রিপশন বক্সেই পেয়ে যাবে। সেটার উপর ক্লিক করলে তোমরা ম্যাথ বাই সন্তু স্যার চ্যানেলে চলে যেতে পারবে। এবং প্রত্যেককে বলছি, যেহেতু নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে রাখবে। তার পাশাপাশি এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে এটাকেও সাবস্ক্রাইব করে বেল আইকন অল নোটিফিকেশন সেট করে রাখবে, এবং রেগুলার বেসিসে এই চ্যানেল দুটো থেকে যে ক্লাসগুলো চলছে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্লাসগুলো তোমরা অবশ্যই অ্যাটেন্ড করবে। চলে আসো পরের কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন, m/n এর ভ্যালু বলে দিয়েছে 3:2। তো এখান থেকে এর মান বার করতে বলেছে। তো এর মতো ইজি কোশ্চেন হয় না। এখানে m এর ভ্যালু কত 3 আর n এর ভ্যালু হলো 2। তো এখানে আমি এই ভ্যালুগুলো এই যেটা বলেছে সেটাতেই বসাবো। 4m + 5n বলেছে 4m - 5n। তো এখানে m এর ভ্যালু কত? m এর ভ্যালু 3। তো এখানে 4 × 3, আর এখানেও একইভাবে m এর ভ্যালু বসিয়ে নিচ্ছি 4 × 3। তারপরে বলেছে n, তো n এর ভ্যালু কত? n এর ভ্যালু 2, তো 5 × 2 - 5 × 2। তো এখানে 3 × 4 = 12 + 10, আর এখানে হচ্ছে 3 × 4 = 12 - 10। তো এখান থেকে পাচ্ছ কত? 22, আর এখানে বিয়োগ করলে থাকছে 2, তো কাটলে এখানে 1, এখানে কাটলে 11, অর্থাৎ 11:1 এর কিন্তু অ্যান্সার আসছে। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার। চলে আসো পরবর্তী কোশ্চেন। কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে 60 পাওয়া যায়? কোশ্চেনটা পড়ে হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হবে, কিন্তু একদমই বুঝতে অসুবিধা হওয়ার দরকার নেই। আমি এখানে বলে দিচ্ছি, বাড়িতে প্র্যাকটিস করলে এক্সাম হলে তোমাদের এই কোশ্চেন উইদিন 5 থেকে উইদিন 10 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে পারবে। এখানে বলেছে কোন সংখ্যা, তো সংখ্যাটা আমি ধরে নিচ্ছি x এর 60%, যা বলেছে একদম পরপর পাতাবে। x এর 60% লিখলাম, x এর 60% থেকে 60 বিয়োগ করলে বিয়োগ করলাম,
করার পরে আমি কত পাবো, পাবো 60 পাবো। তো যা বলেছে তাই লিখলাম। এক্সটাকে সংখ্যা ধরে নিয়েছি, সংখ্যাটার 60% বার করেছি, তার থেকে 60 বিয়োগ করেছি, বিয়োগ করার পরে বিয়োগফল পাবো কত 60, তো সেটাই আমি এখানে লিখেছি। এবার এখান থেকে ক্যালকুলেট করব, তো এক্স ইন্টু 60/100 ইকুয়াল টু এই -60 সমানের ডান সাইডে গেলে 60 আর 60 যোগ করলে হবে 120, এই 60 আর 120 কাটলে হবে কত 2, তো এক্স এর ভ্যালু হবে 2 × 100 = 200। অ্যান্সার আসবে অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। একজন ব্যক্তি একটি পুরানো প্রিন্টার 1200 টাকায় কেনে। কোশ্চেনটা ভালো কোশ্চেন। বলছে 1200 টাকায় কিনছে এবং সেটা মেরামতির জন্য 200 টাকা খরচ করে। প্রিন্টারটা 1680 টাকায় বিক্রয় করলে তার লাভের হার হয় কত? ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভুল করে কোন জায়গায়, ভুল করে এখানে এই 1680 টাকা তার বিক্রয় মূল্য, ক্রয় মূল্য 1200 টাকা, মানে লাভ বার করতে যে এই 1680 থেকে 1200 টাকা বিয়োগ করে, লাভ কত 80, আর এখান থেকে বিয়োগ করলে 4, লাভ হলো 480, অ্যান্সার হয়ে যায় ভুল। কোশ্চেন এখান থেকেই ভুল হয়। তো ভুল কোথায় হয় সেটা আমি এখান থেকে ধরিয়ে দিলাম। কেন ভুল হয় এখান থেকে এবার ভালোভাবে খেয়াল করো। সে 1200 টাকায় কিন্তু প্রিন্টারটা কিনছে, কেনার পর প্রিন্টারটা কিন্তু খারাপ ছিল, মেরামতির পিছনে সে আরো 200 টাকা খরচা করেছে। তাহলে টোটাল তার খরচা পড়লো কত? খরচা পড়লো 1200 প্লাস 200, মানে 1400 টাকা কিন্তু সেই প্রিন্টারটা রেডি করতে লাগলো। অর্থাৎ এই 1400 টাকাই কিন্তু তার কস্ট প্রাইস ছিল, এই টাকা দিয়ে সে কিনলো। বিক্রি করছে কত? বিক্রি করছে কোশ্চেনে বলে দিয়েছে 1680 টাকা। তাহলে প্রফিট কত? প্রফিট এখান থেকে পেয়ে যাবে বিক্রয় মূল্য থেকে কস্ট প্রাইস বিয়োগ করলে পেয়ে যাবে। তো বিক্রয় মূল্য কত? 1680 টাকা, কস্ট প্রাইস কত? 1400 টাকা, বিয়োগ করলে এখান থেকে পাবে কত? 280 টাকা প্রফিট। জানতে চাইছে লাভের হার কত, প্রফিট পার্সেন্ট। যখনই বলবে লাভের হার, কিছু যদি উল্লেখ না করা থাকে সবসময় সেটা কস্ট প্রাইসের ওপরে কিন্তু ক্যালকুলেট করতে হবে তোমাদের। তো এবার এখানে দেখো যে এই যে কস্ট প্রাইস কত পড়েছে, তার কস্ট প্রাইস পড়েছে 1400 টাকা, তাতে লাভ করেছে কত? লাভ হয়েছে 280 টাকা। একের মধ্যে কত? 100-এর মধ্যে কত? 0 0 এখান থেকে কাটো, আরেকটা 0 এখান থেকে কাটলো, 14 দিয়ে কাটলে 14 2 28, অর্থাৎ 20% তার কিন্তু প্রফিট হচ্ছে। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। এক ব্যবসায়ী পণ্য ধার্য মূল্যের ওপর 10% ছাড়ে সেই জিনিসটা বিক্রয় করে 15% লাভ করে, তবে ক্রয় মূল্য ধার্য মূল্যের অনুপাত কি হবে? এখানে ক্রয় মূল্যও বলে দেয়নি, ধার্য মূল্যও বলে দেয়নি, শুধু এইটুকু বলেছে যে ধার্য মূল্যকে ইংলিশে কি বলা হয়? মার্ক প্রাইস, এমপি বলা হয়। তো মার্ক প্রাইসের ওপর 10% ছাড়ে সে বিক্রি করেছে, বিক্রয় করার পর তার লাভ হয়েছে কত? প্রফিট হয়েছে 15% তার প্রফিট হয়েছে। জানতে চাইছে ক্রয় মূল্য আর ধার্য মূল্যের অনুপাত কত। তো আমি এখানে ধরে নিচ্ছি লেট কস্ট প্রাইসকে শর্টে বলবো সিপি। কস্ট প্রাইস আমি ধরে নিচ্ছি কত? 100 টাকা আমি এখানে ধরে নিচ্ছি। তার আলটিমেট লাভ হয়েছে কত? 15%। তাহলে এখান থেকে আমি ইজিলি বিক্রয় মূল্য পেয়ে যাব। সেলিং প্রাইস কত? বিক্রয় মূল্য হবে কস্ট প্রাইসের থেকে যদি 15% লাভ হয় তাহলে হবে 115/100%, অর্থাৎ সেলিং প্রাইস কত? 115 টাকা। 115 টাকা হলো তার বিক্রয় মূল্য, সেলিং প্রাইস। এবার এখান থেকে আমি মার্ক প্রাইস বার করব। তো মার্ক প্রাইস কিছু একটা ছিল, তাতে আমি 10% ডিসকাউন্ট দিয়েছি। তো 10% যদি ডিসকাউন্ট দেই তাহলে 100 থেকে 10% বিয়োগ করলে 90% দামে আমি সেই জিনিসটাকে বিক্রি করেছি। তো মার্ক প্রাইসের 90% এর ভ্যালু কত? ভ্যালুটাই হবে সেলিং প্রাইস। সেলিং প্রাইস দেখো এখানে পেয়েছি কত? 115। তো এখান থেকে মার্ক প্রাইস পেয়ে যাবে। এখান থেকে 0 আর 0 কেটে গেল, 9 দিয়ে কাটবে, এখানে 9 দিয়ে যাচ্ছে না, 3 দিয়েও যাবে না, তো এখানে যাচ্ছে না, বাদ দাও। এখানে মার্ক প্রাইস সমান কত? মার্ক প্রাইস সমান 115, এখানে 0 চলে আসলো, এখানে 9 চলে আসলো, 1150/9। এবার এখানে অনুপাত বার করতে হবে, সেই কারণে এখানে কাটাকুটি করার দরকারই নেই। এবার এখানে তোমাদের যে অনুপাতটা বার করতে বলেছে, অনুপাত বার করতে বলেছে কি? ক্রয় মূল্য
ক্রয় মূল্য ইজ টু এখানে বলেছে ধার্য মূল্য, অর্থাৎ কস্ট প্রাইস ইজ টু মার্কেট প্রাইসের ভ্যালু। তো কস্ট প্রাইস কত? কস্ট প্রাইস হলো 100 টাকা, লিখলে 100। ধার্য মূল্য কত পেলে? 1150/9 টাকা। এবার এখান থেকে তোমাদের রেশিও বার করলে অ্যান্সার চলে আসবে। তো এখান থেকে 0 0 কাটলো, 5 দিয়ে কাটলে 5 2 10, 5 দিয়ে কাটো, 5 2 10, 1 3 5 15, 9 দিয়ে উভয় সাইডে গুণ করলে হয়ে যাবে 9 2 18, আর এখানে হবে কত? 23। তো 18:23 হবে এর অ্যান্সার। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। সরল সুদের হার 8% থেকে 7.34% হলে সুদ এত টাকা কমে যায়, তো মূলধন কত? তো আগে ইন্টারেস্ট ছিল 8%, এখন কমে গিয়ে হয়েছে কত? 7.34%। তো কত পার্সেন্ট কমলো? 8 থেকে 7.34% বিয়োগ করো। তো 7.34% বিয়োগ করলে 8 মাইনাস 4 সাথে 28, 28 আর 3, 28 আর 3 কবে? 31, 31/4%। তো এখান থেকে পাচ্ছ কত? 4 8 32 মাইনাস 31/4 মানে 1/4%। এই 1/4% এর ভ্যালুই দেখো বলে দিয়েছে কত? বলে দিয়েছে মানে কত টাকা কমছে এই 1.4% হ্রাস পাওয়ার জন্য? কমছে 61.50 টাকা। তো এর ভ্যালুই বলে দিয়েছে 61.50। জানতে চাইছে মূলধন কত? তো 1% মানে কত? 1% মানে হবে 61.50 বাই 1/4, 1/4 মানে ওপরে 4 উঠে আসবে, আর 100% মানে কত? 100% মানে 61.50 ইন্টু 4 ইন্টু 100। এখান থেকে পয়েন্ট উঠে গেল, পয়েন্ট উঠে গেলে নিচে 100 চলে আসবে, 100 আর 100 কেটে গেল। এখান থেকে গুণ করো, 4 দিয়ে গুণ করলে 4 5 20 শূন্য হাতে 2, 4 1 4 আর 2 6, 4 6 কত? 24, আর একটা 0 ছিল, এখানে 0 বসলো। তো 24600, 24,600 টাকা এর অ্যান্সার হবে। অপশন সি এর সঠিক অ্যান্সার। চলে আসো পরবর্তী কোশ্চেন। কিছু মূলধনের বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের সুদ বলে দিয়েছে কত? 246 টাকা। কোন সুদের হারে? চক্রবৃদ্ধি সুদের হারে, অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট বলেছে। একই মূলধন বার্ষিক 6% সরল সুদের হারে 3 বছরের সুদ কত হবে? তো ফার্স্টে আমাদের এখানে মূলধন কত সেটা বার করতে হবে। তো এখানে ফার্স্টেই বলেছে যে 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, 2 বছরের কি বলেছে? চক্রবৃদ্ধি সুদ, অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট। তো এখানে টোটাল ইন্টারেস্ট কত সেটা কিভাবে বার করবে? তোমাদের এক্ষুনি এর আগের কোনো একটা ক্লাসে পড়িয়েছিলাম সম্ভবত, যে সাকসেসিভটা তোমরা যখন 2 বছরের ক্ষেত্রে বলবে বা 3 বছরের ক্ষেত্রে বলবে, সাকসেসিভ ভাবে সুদগুলো যোগ করবে, তাহলে রেট অফ ইন্টারেস্ট পেয়ে যাবে, মানে আলটিমেট রেট অফ ইন্টারেস্ট কত সেটা পেয়ে যাবে। তো সাকসেসিভের সূত্র কি? x প্লাস ওয়াই প্লাস xy বাই কত? 100। তো এখানে দেখো কত পার্সেন্ট সুদের হার? 5%। তো 5 প্লাস 5 প্লাস 5 ইন্টু 5/100। তো আলটিমেট রেট অফ ইন্টারেস্ট কত চক্রবৃদ্ধি সুদে সেটা এখান থেকে পেয়ে যাচ্ছ, 5 5 10, আর এখানে হচ্ছে কত? 25/100 মানে 10 পয়েন্ট, এখান থেকে আসবে 0.5, তো 10.25% হচ্ছে। তো 10.25% এর ভ্যালুই দেখো এখানে বলেছে 246 টাকা, কারণ চক্রবৃদ্ধি সুদ বলেছে কত? 246। তো এখানে থেকে লেখো যে 10.25% এর ভ্যালু কত বলে দিয়েছে? 246 টাকা। এখান থেকে আসল বার করো। তো আসল কত? আসল হবে 100%। তো 100% এর ভ্যালু কত? তো 100% এর ভ্যালু হবে 246/10.25% ইন্টু 100%। এখান থেকে 0 তুলে দাও, 0 তুলে দিলে ওপরে 100 চলে গেল। এখানে কাটাকুটি করো, 25 দিয়ে যাচ্ছে 4 25 100, 25 দিয়ে কাটলে 4 25 100, 25 1 25, আর এখানে 6 1 6, 4 6 24 মানে 6 দিয়ে যাচ্ছে। তো এখান থেকে আসল টাকা পেয়ে গেলে কত? 4 6 2400 টাকা, 2400 টাকা হলো আসল টাকা। অর্থাৎ তুমি পি এর ভ্যালু পেয়ে গেলে কত?
2400 টাকা। এবার বলছে সেই একই মূলধন বার্ষিক 6% হারে সরল সুদের হারে 3 বছরের সুদ কত? তো সরল সুদের সূত্র কি? ইন্টারেস্ট ইকুয়াল টু PTR বাই 100। তো ইন্টারেস্ট কত? ইন্টারেস্ট তোমার এখানে বার করতে হবে। ইন্টারেস্ট, হ্যাঁ সুদ কত, ইন্টারেস্ট কত বার করতে বলেছে। আসল কত? আসল হলো 2400 টাকা। আসল হলো 2400 টাকা। টাইম কত বলে দিয়েছে? 3 বছর বলে দিয়েছে। পার্সেন্টেজ এখানে বলে দিয়েছে 6% বাই 100। 0 0 0 0 এখান থেকে কাটলো। তো এখান থেকে হচ্ছে 24 ইন্টু 3 6 18। তো এখানে গুণ করো, 24 18 সাইডে গুণ করে নাও। 24 18 4 8 32 2 হাতে 3, 8 দুগুণ 10, সরি 8 দুগুণ 16 আর 4 20, 20 আর 3 23 3 হাতে 2, 2 1 2 আর 2 হবে 4, 432 টাকা হবে সুদ। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। এ ও বি একটি কাজ সম্পূর্ণ করে 10 দিনে, বি ও সি সম্পূর্ণ করে 15 দিনে, সি এবং এ সম্পূর্ণ করে 10 দিনে, সি একা কত দিনে কাজটা করতে পারবে? ভালো কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। এই টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের এক্সামে থাকবে। এখানে বলেছে এ আর বি মিলিতভাবে একটা কাজ করে 10 দিনে, বি সি মিলিতভাবে একটা কাজ সম্পন্ন করে 15 দিনে, সি অ্যান্ড এ টোটাল একটা কাজ সম্পূর্ণ করে, ওই একই কাজ সম্পন্ন করে 20 দিনে। তো 10 15 20 এদের লসাগু বার করবে। এদের লসাগু কত হবে? লসাগু হবে 60। লসাগুটা বার করে নেবে এবং বার করতে করতে প্র্যাকটিস লেভেল এমন জায়গায় যাবে, যেমন আমি এখানে ডাইরেক্ট 60 লিখলাম এদের লসাগু, সেই রকম লেভেলে তোমাদের প্র্যাকটিসটা নিয়ে যেতে হবে। তো এখান থেকে এ এবং বি এর এফিসিয়েন্সি পেয়ে যাবে। 60 কে 10 দিয়ে ভাগ করলে এফিসিয়েন্সি পাবে কত? 6। একইভাবে বি সি এর এফিসিয়েন্সি পাবে 60 কে 15 দিয়ে ভাগ করলে 4। আর একইভাবে সি এর এফিসিয়েন্সি পাবে 60 কে 20 দিয়ে ভাগ করলে কত? 3। তো এখান থেকে পেয়ে যাচ্ছ কি, এগুলো যোগ করলে দেখো আলটিমেট এখানে দুটো এ দুটো বি দুটো সির যোগফল হচ্ছে, তাই এখানে আমি 2 কমন নিলাম। এ প্লাস বি প্লাস সি এদের এফিসিয়েন্সি কত হচ্ছে? 6 4 3। এফিসিয়েন্সির অর্থ কি? তারা একদিনে কত ইউনিট কাজ করতে পারে। তো 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি হলো 6 4 আর 3। তো যোগ করলে হবে কত? 13 ইউনিট এরা কাজ করতে পারে। তো এখান থেকে এ বি এবং সি এর এফিসিয়েন্সি পেয়ে যাবে। এ বি এবং সি এর এফিসিয়েন্সি কত? 13/2। তো 13/2 মানে কত হবে? 6.5 ইউনিট হবে এদের এফিসিয়েন্সি। এবার এখানে বলছে যে সি একা কাজটা করবে কত দিনে। তো সি একা কত দিনে কাজটা করবে? এখান থেকে ফার্স্টে আগে সি এর সিঙ্গেল এফিসিয়েন্সি কত বার করে নাও। কারণ এখানে দেখো এ বি এর এফিসিয়েন্সি আছে, এখানে বি সি এর এফিসিয়েন্সি আছে, এখানে সি এর এফিসিয়েন্সি আছে। আর আমরা এখান থেকে বার করেছি এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি। এর থেকে আমি যদি এ আর বি এর এফিসিয়েন্সি বিয়োগ করে দিই, তাহলে আমি কি পেয়ে যাব? আমি পেয়ে যাব সি এর এফিসিয়েন্সি কত, সেটা আমি এখান থেকে পেয়ে যাব। তো এ বি আর সি এর এফিসিয়েন্সি কত? এ বি সি এর এফিসিয়েন্সি হলো 6.5। এ বি এর এফিসিয়েন্সি কত? দেখো এখানে পেয়েছিলে 6, তো এখান থেকে -6 করে দাও। তাহলে এখান থেকে শুধুমাত্র সি এর এফিসিয়েন্সি কত এখান থেকে পেয়ে যাবে। তো সি এর এফিসিয়েন্সি হবে 0.5 হবে সি এর এফিসিয়েন্সি। তো সি এর এফিসিয়েন্সি পেয়ে গেছো, টোটাল ওয়ার্ক পেয়ে গেছো, তাহলে সি এর টাইম লাগবে কত সেটাও পেয়ে যাবে। তো সি এর সময় লাগবে টোটাল ওয়ার্ক বাই সি এর এফিসিয়েন্সি। তো টোটাল ওয়ার্ক কত? 60 ইউনিট। এফিসিয়েন্সি কত? সি এর 0.5। তো পয়েন্ট উঠে গেল, ওপরে চলে গেল 10। এখানে 5 দিয়ে কাটলে 5 দিয়ে 10, তো 6 দুগুণ কত? 120। তো 120 দিন সময় লাগবে সি এর একা কাজটা করতে। অপশন বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। একটি চৌবাচ্চা ভর্তি করতে পি নলের সময় লাগে 8 ঘন্টা এবং ভর্তি চৌবাচ্চা খালি করতে কিউ নলের সময় লাগে 16 ঘন্টা। দুটো নল একসঙ্গে খুললে কতক্ষণে চৌবাচ্চাটা পূর্ণ হবে? তো আমি ধরে নিচ্ছি, আচ্ছা এখানে বলাই আছে নলের নাম। পি নল কি করছে? পি নল
ভর্তি করছে, একটা চৌবাচ্চা ভর্তি করতে পি নলের মানে ফিল করছে, তাই এখানে প্লাস দিলাম। কত সময় লাগছে? 8 ঘন্টা সময় লাগছে। আর একটা ভর্তি চৌবাচ্চা খালি করতে কিউ নলের সময় লাগছে কত? কিউ নল খালি করছে, তাই এখানে মাইনাস চিহ্ন দিলাম। করতে সময় লাগছে কত? 16 ঘন্টা সময় লাগছে। তো 8 আর 16-র লসাগু কত হবে? লসাগু 16 হবে, এটাই হবে ট্যাঙ্কের টোটাল ক্যাপাসিটি। এখান থেকে পি এর এফিসিয়েন্সি পেয়ে যাবে, 16কে 8 দিয়ে ভাগ করলে 2, আর 16কে 16 দিয়ে ভাগ করলে কিউ এর এফিসিয়েন্সি পেয়ে গেলে কত? 1। এবার এখানে বলছে দুটো নল একসাথে খুললে কতক্ষণে চৌবাচ্চাটা ভর্তি হবে। তো পি নল কি করছে? ফিল করছে। কিউ নল কি করছে? খালি করছে। তো পি মাইনাস কিউ করলে আমরা বুঝতে পারবো যে আলটিমেট কত ইউনিট ভর্তি করছে। তো পি এর এফিসিয়েন্সি কত? পি এর এফিসিয়েন্সি 2 ইউনিট করে ভর্তি করছে। আর কিউ কি করছে? প্রতি ঘন্টায় 1 ইউনিট করে খালি করছে। তো 2 মাইনাস 1 মানে আলটিমেট প্রতি ঘন্টায় 1 ইউনিট করে কি হচ্ছে? 1 ইউনিট করে ভর্তি হচ্ছে। যেহেতু পি এর ভ্যালু বড়, সেই কারণে কিন্তু ভর্তি হচ্ছে। এবার এখানে বলছে দুটো নল একসাথে খুললে কত সময় ভর্তি হবে। তো দুটো নল একসাথে খুললে ভর্তি হবে, টোটাল ক্যাপাসিটি ট্যাঙ্কের 16 ইউনিট, ভর্তি হচ্ছে প্রতি ঘন্টায় 1 ইউনিট করে। তো টাইম লাগবে 16/1 ঘন্টা, মানে 16 ঘন্টা টাইম লাগবে। অপশান সি এর কিন্তু সঠিক অ্যান্সার। চলে আসো পরবর্তী কোশ্চেন। 120 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ বলে দিয়েছে 90 কিলোমিটার পার ঘন্টা। 230 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে ট্রেনের কত সেকেন্ড সময় লাগবে। তো ইজি কোশ্চেন, ওই একটাই সূত্র, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, এই সূত্র ধরেই অঙ্ক সলভ করতে হবে। আর একটা কথা, ট্রেন যদি কোনো একটা খুঁটি, কোনো একটা পোস্ট বা কোনো একটা ব্যক্তিকে অতিক্রম করে, তো ট্রেন শুধুমাত্র তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে। আর ট্রেন যদি কোনো একটা ব্রিজ, কোনো একটা সাঁকো বা কোনো একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে, তখন ট্রেন তার নিজের দৈর্ঘ্যের পাশাপাশি সেই প্ল্যাটফর্মের দৈর্ঘ্যকেও কিন্তু অতিক্রম করবে। এইটা কিন্তু মাথায় রাখবে, বহুবার বলেছি। তো এখানে দেখো স্পিড কত বলে দিয়েছে? স্পিড বলেছে 90 কিলোমিটার পার ঘন্টা। তো স্পিডের জায়গায় আমি এখানে বসালাম 90 কিলোমিটার পার ঘন্টায়। একটু ফাঁকা রাখবো, ফাঁকা রাখবো এই কারণে যদি পরবর্তীতে আমার এখানে যে এককগুলো আছে এককগুলোকে সেম করতে হয়, সেই কারণে কিন্তু ফাঁকাটা রাখছি। কেন ফাঁকা রাখছি পরে বুঝতে পারবে। এবার এখানে দেখো, এখানে ট্রেনের দৈর্ঘ্য বলে দিয়েছে 120 মিটার দীর্ঘ ট্রেন। তো 120 মিটার এখানে লিখলাম। আবার ট্রেনটা 230 মিটার লম্বা একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে। তো যখনই এক্ষুনি বললাম, যখন একটা ট্রেন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে নিজের দৈর্ঘ্যের পাশাপাশি সে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যকেও অতিক্রম করবে, অর্থাৎ টোটাল ডিস্টেন্স হবে 120 মিটার প্লাস 230 মিটার। কত সময় লাগবে বার করতে বলেছে, তো এখানে আমি লিখলাম টি। এবার এখানে খেয়াল করো, সমানের ডান সাইডে এই যে 230 প্লাস 120 করলাম, এই দুটো কোন এককে আছে? আছে দেখো মিটার এককে। কিন্তু স্পিড যেটা সেটা দেখো কোন এককে আছে? আছে কিলোমিটার পার ঘন্টা এককে। তাই এই কিলোমিটার পার ঘন্টা এককে মিটারে কনভার্ট করতে হবে। তো মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে একে 5-এর 18 দিয়ে গুণ করতে হয়। আশা করি প্রত্যেকে জানো, কারণ এর আগের ক্লাসগুলোতে অনেকবারই কিন্তু এটা পড়ানো হয়েছে। তো এখানে 18 দিয়ে কাটলে 5 18 কত হচ্ছে? 90। তো এখানে হচ্ছে কত? 5 5-এ 25। এখানে যোগ করো, এখানে 0 3 আর 2 5, আর এখানে 1 1-এ 2 বাই টি। তো এখান থেকে এখানে 120 আর 230 মিটার। তো এখানে যোগ করো, 0 3 আর 2 5, 2 আর 1-এ 3 হবে, 2 আর 1-এ 3। তো এখানে 5 দিয়ে কাটলে 5 5-এ 25, 5 দিয়ে কাটলে 5 7-এ 35, 5 দিয়ে কাটলে 5 14 70। তো টি এর ভ্যালু পেয়ে গেলে কত? 14 সেকেন্ড সময় লাগবে। দেখো অপশন ডিতে আছে, অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো ক্লাস যদি ভালো লেগে থাকে, আবারও বলছি, ক্লাসটাকে অবশ্যই অবশ্যই কিন্তু লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা পিএসসি ক্লার্কশিপ, মিসেলেনিয়াস বা আদার্স কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। চলে আসো আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। একজন মাঝি স্রোতের অনুকূলে 3 কিলোমিটার যায় 5 মিনিটে, স্রোতের প্রতিকূলে 12 কিলোমিটার যায় 3 ঘন্টায়, তবে স্রোতের গতিবেগ কত সেটা এখানে বার করতে বলেছে। তো এখানে ফার্স্টে বার করো যে স্রোতের অনুকূলের স্পিড, স্রোতের স্রোতের অনুকূলে স্রোতের অনুকূলে যখন যাচ্ছে তখন গতিবেগ কত, তখন স্পিড কত। তো সেই একটাই সূত্র এক্ষুনি বললাম, স্পিড ইকুয়াল টু
ডিস্টেন্স বাই টাইম, এই সূত্র ধরেই কিন্তু তোমাদের অঙ্কগুলো করতে হবে। তো স্পিড কত হবে, ডিস্টেন্স কত যাচ্ছে দেখো, স্রোতের অনুকূলে 3 কিলোমিটার ডিস্টেন্স যাচ্ছে, তো এখানে লেখো 3। কত সময় যাচ্ছে, 5 মিনিটে যাচ্ছে, তো বাই টাইমের জায়গায় লেখো 5, কিন্তু এই মিনিটকে তোমাদের কনভার্ট করতে হবে ঘন্টায়, তো ঘন্টায় কনভার্ট করতে গেলে মিনিটকে 60 দিয়ে ভাগ করো। তো এখান থেকে স্পিড পেয়ে যাবে 3 ইন্টু 60 ওপরে চলে গেল বাই 5, তো 5 দিয়ে কাটলে 5 12 60, মানে 3 12 36 কিলোমিটার পার আওয়ার হলো স্রোতের অনুকূলের স্পিড। এবার স্রোতের প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে গেলে স্রোতের প্রতিকূলের স্পিড কত সেটা এখান থেকে বার করো। তো স্রোতের প্রতিকূলে কত ডিস্টেন্স যাচ্ছে, 12 কিলোমিটার, তো ডিস্টেন্সের জায়গায় লেখো 12। কত টাইমে যাচ্ছে দেখো 3 ঘন্টা বলেছে, তো এখানে ঘন্টা একক বলে দিয়েছে, তো এখানে 3ই লেখো। তো এখানে 3 দিয়ে কাটলে 3 এ 4 এ 12, তো 4 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। জানতে চাইছে স্রোতের গতিবেগ কত, তো তোমাদের এর আগে বহুবার পড়ানো হয়েছে। যদি আমি এখানে ধরে নিই নৌকার বেগ, নৌকার বেগ আমি এখানে ধরে নিলাম বি কিলোমিটার পার ঘন্টা, আর স্রোতের বেগ, স্রোতের বেগ, স্রোতকে ইংলিশে বলা হয় স্ট্রিম, তাই এখানে ধরে নিচ্ছি এস কিলোমিটার পার ঘন্টা। তো অনুকূলে যখন যাবে তখন স্পিড কি থাকবে, নৌকার বেগ তার সাথে স্রোতের বেগ, অর্থাৎ বি প্লাস এস কিলোমিটার পার ঘন্টা। প্রতিকূলে যখন যাবে, প্রতিকূলে যাওয়ার সময় বোর্ডের স্পিড থেকে স্রোতের স্পিড কিন্তু বিয়োগ হবে, অর্থাৎ বি মাইনাস এস কিলোমিটার পার ঘন্টা। তো এখান থেকে দেখো সমীকরণ পেয়ে গেলে বি প্লাস এস এর ভ্যালু কত পেয়েছো, 36 কিলোমিটার পার আওয়ার, বি মাইনাস এস এর ভ্যালু পেয়েছো কত, 4 কিলোমিটার পার আওয়ার। যখনই তোমাদের এর আগেও বলেছি যে এক্স প্লাস ওয়াই এর একটা ভ্যালু, এক্স মাইনাস ওয়াই এর একটা ভ্যালু যখন থাকবে, তোমাদের যেটা বার করতে বলেছে সেটা কিন্তু সহজেই এখান থেকে বার করতে পারবে। সমীকরণকে কোনো কিছু উইদাউট গুণ বা অপনয়ন যে সমস্ত পদ্ধতিগুলো তোমরা ক্লাস 9-10 শিখেছিলে সে সমস্ত না করে, তো কিভাবে বার করবে, এখানে বলেছে স্রোতের গতিবেগ, তো স্রোতকে আমি ধরেছিলাম এস, তো এখানে দেখো এস এর আগে একটা মাইনাস আছে, এই সমীকরণে এক জায়গায় প্লাস আছে আর এক জায়গায় কি আছে, এখানে দেখো মাইনাস আছে, তো মাইনাস যেহেতু এখানে আছে, তো এস এর ভ্যালু কি হবে, 36 থেকে 4 এর ডিফারেন্স বাই 2, তো 36 থেকে 4 বাদ দিলে কত হবে, 36 থেকে 4 বাদ দিলে হবে 32 বাই 2, 2 দিয়ে কাটলে 16 দুগুণ 32, স্ট্রিমের স্পিড মানে স্রোতের স্পিড হবে 16 কিলোমিটার পার ঘন্টা। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো আশা করি আজকের ক্লাসে যে 15টা কোশ্চেন রাখা হয়েছে প্রতিটা কোশ্চেন তোমাদের ক্লিয়ার হয়েছে। ক্লাস ভালো লাগলে অবশ্যই কিন্তু ক্লাসটাকে তোমরা লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা পিএসসি ক্লার্কশিপ বা পিএসসি মিসলেনিয়াস বা আদার্স তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আর ক্লাসে কোনো কোশ্চেনে যদি কোনো রকম ডাউট থাকে দাগ নম্বর সহকারে তোমাদের ডাউটটা কিন্তু কমেন্ট বক্সে জানাবে, তাহলে তোমাদের সেই ডাউটগুলো নিয়ে হয় একটা ডাউট সেশন আমরা রাখবো, নতুবা পরবর্তী ক্লাসে তোমাদের সেই ডাউটটা ক্লিয়ার করা হবে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি, আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।